গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আরে কে তুমি? হ্যাঁ, তুমি এত রাতে এখানে? হ্যাঁ, কি তুমি তুমি এগিয়ে আসছো কেন? না না না! গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প স্ত্রী না রাক্ষসী গল্প অবলম্বনে কালীঘাটে খুন। বাঙালি গোয়েন্দা দারোগা প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয়। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ ছিলেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। নিজের এই কর্মজীবনের নানান কাহিনী নিয়ে তিনি প্রকাশ করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। এর সমস্ত গল্পই সত্যি ঘটনার উপর আধারিত। তবে অনেক ক্ষেত্রে আইনি কারণে প্রিয়নাথ বাবুকে গল্পের কিছু জায়গায় চরিত্রের নাম ও জায়গার নাম পরিবর্তন করতে হয়েছে এবং এই গল্পকে অডিও রূপান্তরের ক্ষেত্রে সমস্ত রকমের শ্রোতার কথা মাথায় রেখে আমরা গল্পের ভাষাটি একটু সহজ করে নিয়েছি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, সাংখ্য ও অগ্নিশ্বর। গল্পের ভাষান্তরে দেবস্মিতা, পোস্টার ডিজাইনে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প কালীঘাটে খুন। সময়টা ছিল কার্তিক মাস, কিন্তু বেশ শীত পড়েছে। কলকাতায় তখন মহা ধুমধাম চলছে। কি একটা পুণ্য স্নানের যোগ উপলক্ষে নানা জায়গা থেকে দলে দলে লোক আসছে। যেখানে যত খালি বাড়ি ছিল প্রায় সবগুলি ভাড়া দেওয়া হয়ে গেছে। কলকাতায় আর লোকের স্থান হচ্ছে না। মিউনিসিপ্যালিটির কর্মচারীরা শহরের সুবন্দোবস্তের জন্য খুব চেষ্টা করছেন। এই যোগের আগের দিন বেলা 9টার সময় আমি স্নান করছি। এমন সময় খবর পেলাম একজন বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতে চান। তার বাড়িতে নাকি খুন হয়েছে। আমি সেই সময় ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মচারী। যত তাড়াতাড়ি পারলাম স্নান শেষ করে অফিস ঘরে গেলাম। দেখলাম এক বৃদ্ধ ঘরের মধ্যে নিশ্চল মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এত গভীর চিন্তায় মগ্ন ছিলেন যে তাঁকে দেখে মনে হলো তার বাহ্য জ্ঞান লোপ পেয়েছে। তিনি এক দৃষ্টিতে অফিস ঘরের টেলিফোনটির দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তার রং ফর্সা, কিন্তু তাতে লাবণ্য নেই। মাথার সমস্ত চুল সাদা, শরীরের মাংস শিথিল হয়ে গেছে। কোটরাগত চোখ দুটি কিরকম যেন জ্যোতিহীন। বৃদ্ধের পরনে ছিল একখানা মোটা ধুতি, গায়ে নামাবলি এবং তার উপরে একটা পশমের চাদর চাপানো, পায়ে ঠনঠনের চটি। বৃদ্ধ যেভাবে আমার অফিস ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন তাতে তাকে প্রথমটায় উন্মাদ বলে মনে হলো। আমার জুতোর শব্দে বৃদ্ধের চমক ভাঙল। তিনি আমার দিকে ফিরে দাঁড়ালেন। তারপর নমস্কার করে অতি করুণ স্বরে বললেন, দারোগা বাবু, আমাকে বাঁচান, আমাকে। আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচান। এই গরিব ব্রাহ্মণকে আপনি দয়া করুন দারোগা বাবু। বৃদ্ধ যে বিপদে পড়েছেন তা স্পষ্টই বুঝতে পারলাম আমি। মিষ্টি কথায় তাকে কিছুটা শান্ত করে তারপর তার হাত ধরে
কাছের একটা বেঞ্চের ওপর বসালাম। কলের পুতুলের মতো বৃদ্ধ সেখানে বসে পড়লেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসছেন আর কি হয়েছে সবকিছু খুলে বলুন। বৃদ্ধ বিনীতভাবে উত্তর দিলেন, এই আগে আমার আমার বাড়ি কালীঘাটে। আমি কালীঘাটে থাকি। সেখানে একটা খুন হয়ে গেছে। আপনি আপনি আমাকে সেই খুনের দায় থেকে মুক্ত করুন দারোগাবাবু। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, কালীঘাটের মতো জায়গায় ভদ্রলোকের ঘরে খুন, একেবারে তীর্থস্থানে নরহত্যা। কলিকালের আর কিছুই বাকি রইল না দেখছি। মুখে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতেই কি খুন হয়েছে? আগে হ্যাঁ, আমার বাড়িতেই খুন হয়েছে। এইবার দেখছি আমার 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 নাম গেল, আমার যশও গেল, শেষে আমার একমাত্র উপজীবিকা পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কে খুন হয়েছে? আপনার সাথে তার সম্বন্ধ কি? আগে আমার একজন ভাড়াটিয়া। ভাড়াটিয়া? বেশ, তা আপনার বাড়িতে কজন ভাড়াটিয়া আছে? তাহলে বলি শুনুন, আমার বাড়িটি দুমহলা। অন্দর মহলে আমি সপরিবারে বাস করি, আর বাইরের মহলে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করি। কালীঘাটে প্রতিদিনই অনেক যাত্রী সমাগম হয়ে থাকে। এই তো আমি সেই সব যাত্রীদের বাড়ির বাইরের মহলে দৈনিক হিসেবে ভাড়া দিয়ে থাকি। এই যোগ উপলক্ষে নানা জায়গা থেকে অনেক যাত্রী আদি গঙ্গায় স্নান করবার জন্য কালীঘাটে জড়ো হয়েছে। অনেক জনসমাগম হওয়ায় আমার বারমহলের সমস্ত ঘরগুলি 3-4 দিনের মতো ভাড়া দেওয়া হয়ে গেছে। এবার এই সব ভাড়াটিয়ার মধ্যেই বোধহয় একজন খুন হয়েছে। আমি তাঁর কথায় বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বোধ হয় কেন? আপনি কি সব না জেনেই এখানে এসেছেন নাকি? বৃদ্ধ কিন্তু আমার কথায় বিরক্ত হলেন না, বললেন, আগে আমার আমার মন বড় অস্থির হয়ে আছে বাবু। আমি সব কথা ভালো করে গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা বেশ, আপনি স্থির হয়ে বসে আমায় সবকিছু খুলে বলুন। যদি আপনি সত্যি নির্দোষ হন তাহলে ভয়ের কোনো কারণ নেই, আমি যেমন করে পারি আপনাকে রক্ষা করব। আমার কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, জগদীশ্বর আপনার মঙ্গল করবেন। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনার পিতার মতো। এই দেখবেন দেখবেন আমার কথা বিফলে যাবে না। বৃদ্ধের এই আশীর্বাদে আমার মন কেমন এক প্রকার অভূতপূর্ব আনন্দে ভরে উঠল। আমি বিনীতভাবে তার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বললেন, গতকাল বিকেল প্রায় 4টের সময় এক ভদ্রলোক সস্ত্রীক আমার বাড়িতে উপস্থিত হন এবং বাড়ির একটি ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব করেন। সব সদ্য 16টি ঘর আমি ভাড়া দিয়ে থাকি, উপরে 8টি, নিচে 8টি। ঘরগুলি ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও ও আলো হাওয়া চলাচলের সুবন্দোবস্ত আছে। আগেই বলেছি বোধহয়, নিচের সব ঘর এবং ওপরের 6টি ঘর আগেই ভাড়া দেওয়া হয়ে গিয়েছিল, 2খানি মাত্র ঘর বাকি ছিল। নবাগত সেই লোকটি ওই 2টির মধ্যে একটি ঘর পছন্দ করলেন। তো 3 দিনের জন্য ঘর ভাড়া 5 টাকা ধার্য হলো। তিনি অগ্রিম ভাড়াও দিলেন। তারপর সে ঘরের চাবি তার হাতে দিয়ে আমি চলে আসলাম। আজ সকালে 7টার পর আমি তাদের ঘরের সামনের বারান্দার ভিতর দিয়ে বাইরে আসছি। এই দেখলাম ঘরের দরজা তখনও বন্ধ। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, এরা তীর্থে গঙ্গা স্নান করতে এসেছেন, বেলা 7টা বেজে গেল, সকলের একবার করে দর্শনও হয়ে গেল, আর এরা এখনো ঘুমোচ্ছেন। তারপরেই মনে হলো, এনারা তো গতকালই অনেক দূর থেকে এসেছেন, বোধহয় পথশ্রমে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। তাছাড়া শীতকালের বেলা, 7টা বাজলেও এখনো আকাশ একেবারে পরিষ্কার হয়নি, তাই এরা ঘুমোচ্ছেন বলে নিন্দার কিছু নেই, এই ভেবে চলে আসছে। এমন সময় বুঝলেন, দরজার চৌকাঠের নিচে যে জল বেরোনোর ছিদ্র থাকে, সেখানে হঠাৎ রক্তের চিহ্ন চোখে পড়ল।
আমার আমার কেমন একটু সন্দেহ হলো। আমি সেখানে বসে ভালো করে ছিদ্রটি পরীক্ষা করলাম। দেখলাম ঘরের ভেতর থেকে একটি রক্তস্রোত সেই ছিদ্রপথ দিয়ে বেরিয়ে বারান্দায় পড়েছে। আমি খুব খুব ভয় পেয়ে গেলাম। দরজায় ধাক্কা দিয়ে তাদের ডাকতে লাগলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। দেখতে দেখতে অনেক লোক সেই দরজার কাছে উপস্থিত হলো। অনেকেই তাদের চিৎকার করে ডাকতে লাগলো। বাড়িতে মহা হুলুস্থুলু পড়ে গেল মশাই। অন্দরে অন্দরে পর্যন্ত এই সংবাদ পৌঁছলো। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ঘরের ভিতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কেউ কেউ দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পরামর্শ পর্যন্ত দিল, কিন্তু আমার খুব ভয় হলো, বুঝলেন। আমি দরজা ভেঙে ফেলতে সাহস করলাম না। ভাবলাম আপনারা এসে যা ঠিক মনে হয় তাই করবেন। এখন আপনি ভরসা। যা যা ঘটেছে তাতে ভবিষ্যতে আমার বাড়িতে আর কোনো লোক ভাড়া আসবে বলে তো মনে হয় না। এই বলে ব্রাহ্মণ চুপ করলেন। আমি তখনই ব্রাহ্মণকে নিয়ে কয়েকজন কর্মচারীর সাথে ওই কালীঘাটের দিকে যাত্রা করলাম। যখন আমরা বৃদ্ধের বাড়িতে উপস্থিত হলাম তখন প্রায় বেলা 11টা বেজে গেছে। নকুলেশ্বর তলা থেকে বৃদ্ধের বাড়ি প্রায় 5 মিনিটের পথ। বাড়িটি দেখতে প্রকাণ্ড, তবে বেশ পুরনো। তার দুপাশে বাগান। বাগানখানি দেখে মনে হলো বহুকাল এটার কোনো সংস্কার হয়নি। বাইরের দেওয়ালগুলোতে একটুও বালি নেই। অধিকাংশ স্থানে ইট ক্ষয়ে গেছে। কোনো কোনো স্থানে শ্যাওলা দেখা যাচ্ছে। কোথাও বট অশ্বত্থ তাদের ডালপালা বিস্তার করেছে। বাড়িটির বাইরের মহলে 16টি ঘর। সেখানে উপস্থিত হওয়া মাত্র বৃদ্ধ আমাকে উপরে নিয়ে গেলেন এবং যে ঘরের দরজার নিচ দিয়ে ওই রক্ত বেরিয়েছিল সেটি দেখালেন। আমি কিছুক্ষণ সেই রক্তের চিহ্ন লক্ষ্য করে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর পেলাম না। তখন আর সময় নষ্ট না করে সঙ্গের কর্মচারীকে আদেশ দিলাম দরজাটা ভেঙে ফেলতে। আগেই বলেছি ব্রাহ্মণের বাড়িটি পুরনো, তাই দরজা ভাঙতে বিশেষ বেগ পেতে হলো না। তবে ভিতরে প্রবেশ করে যা দেখলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম ঘরের মেঝের উপর এক সম্ভ্রান্ত যুবক চিত হয়ে পড়ে রয়েছে। তার বুকে একটি ছোট ছোড়া আমূল বিদ্ধ হয়ে আছে, আর সেই ক্ষতস্থান দিয়েই রক্ত বেরিয়ে ঘরের মধ্যে এসে দরজার চৌকাঠের নিচের ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ঘরটি বেশ ছোট, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 8 হাতের বেশি হবে না। প্রায় রোজই নতুন ভাড়াটে বাস করে বলে খুবই অপরিষ্কার। ঘরের মেঝেতে ধুলো জমে রয়েছে। আসবাবের মধ্যে শুধু ওই একটা ট্রাঙ্ক ছিল। এছাড়া একটা গামছা, 2টো কাপড়, একটি আলোয়ান ও একটি পশমের কোট আমার চোখে পড়ল। ঘরের একপাশে একটা মাদুরের উপর একটা পাতলা শতরঞ্জি ও 2টো বালিশ পাতা ছিল। যুবক সেই বিছানাতেই চিত হয়ে পড়েছিলেন। এবার ঘরটি ছোট হলেও তার 2টি জানালা ছিল। দেখলাম তার একটি খোলা, কিন্তু অপরটি বন্ধ। ঘরের চারিদিকে সব ভালোভাবে লক্ষ্য করে আমি যুবককে পরীক্ষা করতে লাগলাম। দেখে বুঝলাম তিনি অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। সমস্ত শরীর তার আড়ষ্ট হয়ে গেছে। ক্ষত স্থান দিয়ে রক্তপাত বন্ধ হয়ে গেছে। যুবকের গলায় একগাছা দড়ি ছিল। যুবকের মুখের বিকৃতি দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম সেই দড়িতেই তার শ্বাস রুদ্ধ করা হয়েছিল। দেখতে দেখতে ঘরে অনেক লোকের ভিড় জমে গেল। বাড়িতে খুন হয়েছে শুনে চারিদিক থেকে দলে দলে লোক আসতে লাগলো। আমি 2টো কনস্টেবলকে ডেকে তাদের সরাতে আদেশ দিলাম। তারা অতি কষ্টে আমার আদেশ পালন করতে সক্ষম হলো। বৃদ্ধ ব্রাহ্মণ ছাড়া আর সকলকেই সেই ঘর থেকে বের করে আমি দরজা বন্ধ করে দিলাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সদানন্দবাবু, আপনি ছাড়া এখানে আর কে কে থাকেন? এখানে আমার স্ত্রী, এই একমাত্র পুত্র ও এক বিধবা কন্যা,
এছাড়া একজন চাকর ও 5 জন দাসী থাকে। আপনার পরিবার তো তেমন বড় নয়, তাহলে এই 5 জন দাসীর কি প্রয়োজন? এই দেখুন, তারা শুধু যে আমার সেবার জন্য তা কিন্তু নয়। আমার ভাড়াটিয়াদের কাজও তারা করে থাকে। আমি শুধু চাকরটিকে মাইনে দিই, দাসীদের কোনো বেতন দিতে হয় না। তারা শুধু বাড়িতে দুবেলা আহার করে, বাকি যাত্রীদের কাজ করে তারা বেশ 2 পয়সা রোজগার করে। তা দাস দাসীরা রাতে কোথায় থাকে? এই বাড়িতেই থাকে। আসলে যেসব যাত্রী প্রায়ই আমার এখানে এসে থাকেন, তারা অধিকাংশই খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় ফিরে যান। সুতরাং 5-6 জনের থাকার যথেষ্ট জায়গা থাকে। আচ্ছা, তাই যুবকের নাম কি জানেন? আগে হ্যাঁ, যখন উনি আমাকে ভাড়া দেন তখন তাকে একটি রসিদ দিতে হয়েছিল। সেই সময় তার নাম জিজ্ঞেস করেছিলাম। তার নাম বগলাচরণ মিত্র, জাতিতে কায়স্থ। ভালো কথা, এতক্ষণ আমার খেয়াল হয়নি। এর সঙ্গিনী কোথায় গেলেন? সঙ্গিনীকে? তখন বলেছিলাম না, এই বাবু সস্ত্রীক এখানে এসেছিলেন। তাহলে তার স্ত্রী, তিনি কোথায় গেলেন? এর আগেই আমার মনে এই প্রশ্নের উদয় হয়েছিল। যুবক যে সস্ত্রীক এখানে এসেছিলেন তা আমি ভুলিনি, সে কথা আমার ভালোই মনে ছিল। কিছুক্ষণ ভেবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম, তা তার বয়স কত হবে বলতে পারেন? ওই বয়স আন্দাজ 17 বছর হবে। বেশ সুন্দরী। লোকজন সঙ্গে না নিয়ে যোগে গঙ্গা স্নানের জন্য কলকাতায় এসেছি। এখন সেই যুবতী মেয়েটি যে কোথায় গেলেন। এই হত্যাকাণ্ডকে খুব সামান্য ব্যাপার মনে করবেন না, এর মধ্যে কোনো গূঢ় রহস্য নিশ্চয়ই আছে। যুবতী হয় পালিয়ে গেছে, অথবা কোনো শত্রু তাকে কৌশলে অপহরণ করেছে। কিন্তু হত্যাকারী কি করে ঘর থেকে বের হলো বুঝতে পারলাম না তো। কোন পথ দিয়েই বা সেই মেয়েটিকে নিয়ে পালালো? আপনি তো স্বয়ং দেখলেন যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আপনি নিজেই তো ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেন। তাহলে আমি আগে এই কথা ভেবেছিলাম, তবে কোনো কাজ করতে হলে প্রথম থেকেই আরম্ভ করাই ভালো। বিশৃঙ্খলভাবে কাজ করলে শেষে বিড়ম্বনায় পড়তে হয়। সে যাই হোক, ব্রাহ্মণের কথার কোনো উত্তর না দিয়ে আমি ঘরের মেঝে পরীক্ষা করতে লাগলাম। যা চোখে পড়ল তাতে খুবই আশ্চর্য হলাম। দেখলাম মেঝের উপর 3 রকমের পায়ের ছাপ। ঘরে যখন 2 জনের বেশি লোক ছিল না, তখন এই 3য় পায়ের ছাপ কোথা থেকে এলো? ঘরের সব জায়গায় ধুলো না থাকলেও বেশিরভাগ জায়গাতেই ধুলো ভর্তি ছিল। সেখানে 3 ধরনের পায়ের ছাপ আমি স্পষ্টই দেখতে পেলাম। নিহত ব্যক্তির পায়ের ছাপ আমি চিনতে পারলাম, আর তার থেকে ছোট ছাপটি মনে হলো তার সঙ্গিনীর। কিন্তু এই 2 রকম চিহ্ন ছাড়া আরও একটি পায়ের চিহ্ন আমি পেলাম। সেগুলো এই নিহত ব্যক্তির পদচিহ্নের তুলনায় কিছুটা মোটা এবং বড়। ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই 3য় পায়ের ছাপটি কোথা থেকে এলো? মানে আগে এই ঘরে ওই 2 জন ছাড়া আর কোনো লোক তো ছিল না। একবার মনে হলো, তবে কি সেই তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে? কিন্তু কি করে সে পালালো? ঘরের দরজা যখন ভিতর থেকেই বন্ধ, তখন সেই পথে কেউ বের হয়নি, তা বুঝতে পারলাম। তাহলে হত্যাকারী কোন পথে পালিয়েছে সেটা দেখতে হবে। আগেই বলেছি, ঘরে 2টি জানলা ছিল। এই প্রচণ্ড শীতে ঘরের জানলা খুলে রেখে কেউ শোয় না। তাহলে এরা একটা জানলা খুলে কেন রেখেছিলেন তা জানবার বড় কৌতূহল হলো। আমি আস্তে আস্তে সেই খোলা জানলাটার দিকে গেলাম, আর যা দেখতে পেলাম তাতে স্পষ্টই বুঝতে পারলাম যে হত্যাকারী এই পথ দিয়েই পালিয়েছে। দেখলাম জানালার একটা গরাদ আলগা করা। ইচ্ছে করলেই সেটাকে খোলা যায়, আর তার মধ্যে দিয়ে অনায়াসেই একজন মানুষ বের হতে পারে। একগাছি মোটা দড়ি সেই জানালায় বাঁধা ছিল। দড়িটি কিন্তু সাধারণ নয়, এর মধ্যে মধ্যে অনেকগুলো গিঁট দেওয়া ছিল। বুঝলাম
এই দড়ি ধরেই নিশ্চয়ই বাইরের থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করেছিল, এবং নিহত ব্যক্তির চেয়ে বড় পায়ের ছাপগুলি যে তারই সেটাও বুঝতে পারলাম, কারণ সেরকম অনেকগুলি চিহ্ন ওই জানালার কাছেও দেখতে পেলাম। তার মধ্যে কতগুলো জানলার ভিতরের আসবাব, আর বাকিগুলো ঘর থেকে বাইরে যাওয়ার। সেই সব চিহ্নের কাছে ওই রমণীরও কতগুলি পদচিহ্ন আমি দেখতে পেলাম। তাহলে ওই মেয়েটিও এই পথেই বের হয়ে গেছে। বাড়িটা দোতলা হলেও খুব পুরনো ছিল। আজকাল একতলা বাড়ি যতটা উঁচু, এই দোতলা বাড়িটাও মোটামুটি সেই রকম উচ্চতা হবে। সুতরাং ওই ঘর থেকে সেই দড়ি বেয়ে যে কোনো লোক অনায়াসেই আসা যাওয়া করতে পারে। জানালার পাশেই বাগান। আগেই বলেছি, বাড়ির দুপাশে দুটো বাগান ছিল। দড়িটি দেখলাম জানলা থেকে সেই বাগান পর্যন্ত চলে গেছে। এই সব ব্যাপার দেখে আমি বুঝতে পারলাম যে হত্যাকারী এই বাবুটিকে হত্যা করে তার স্ত্রীকে নিয়ে এই দড়ির সাহায্যে বাড়ির পাশের বাগানে উপস্থিত হয়, আর তারপর সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। এই সিদ্ধান্ত করে আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই বাগানটিও কি আপনার? হ্যাঁ হ্যাঁ দারোগাবাবু। আমি একবার ওই বাগানে গিয়ে সেখানটা ভালো করে পরীক্ষা করতে চাই। হ্যাঁ 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 নিশ্চয়ই, আসুন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। একজন কর্মচারীকে সেই ঘরের সামনে রেখে বৃদ্ধের সঙ্গে বাগানে এলাম। গিয়ে দেখলাম বাগানের অবস্থাও বেশ শোচনীয়। সেখানে অনেকগুলো ফলের গাছ আছে বটে, কিন্তু তাদের অবস্থা বিশেষ ভালো নয়। বাগানের মধ্যে একটা বড় পুকুর ছিল, তার ঘাট আর সিঁড়িগুলির অবস্থা আরো ভয়ানক। পুকুরে খুবই সামান্যই জল ছিল, তবে তা ব্যবহারের উপযোগী নয়। বাগানের চারদিকে রাংচেতা গাছের বেড়া দেওয়া, তবে সেগুলিও মধ্যে মধ্যে ভেঙে গিয়েছে। এই সব দেখে বুঝলাম এখান থেকে পালানো কিছু কষ্টকর ব্যাপার নয়। বাগানের চারদিকে একবার ভালো করে লক্ষ্য করে আমি সেই জানলার নিচে এসে উপস্থিত হলাম। দেখলাম দড়ি গাছিটি সেই জানলা থেকে ঝুলে বাগানের জমি স্পর্শ করেছে, আর দড়ির নিচের মাটিতে অনেকগুলো পায়ের ছাপ দেখতে পেলাম। নিহত ব্যক্তি ও তার স্ত্রী ছাড়া তৃতীয় যে ব্যক্তির পায়ের ছাপ ওই ঘরের ভিতর দেখতে পেয়েছিলাম, বাগানেও ঠিক সেই ধরনের ছাপ দেখতে পেলাম। এই চিহ্নগুলো যে হত্যাকারীর, সে বিষয়ে কোনো সন্দেহই আর আমার রইল না। নিহত ব্যক্তির স্ত্রীর পায়ের ছাপও সেখানে ছিল। যদি সে নিজের ইচ্ছায় হত্যাকারীর সাথে না যেত, তাহলে বাগানে তার পায়ের ছাপ দেখতে পেতাম না। তাই সে যে নিজেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই বিষয়ে আর কোনো সন্দেহ আমার রইল না। জানালায় দড়ি এবং নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে তৃতীয় একজনের পায়ের ছাপ দেখে যা বুঝলাম, হত্যাকারী নিশ্চয়ই সেই জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছিল। যদি নিহত ব্যক্তির স্ত্রী তাকে সাহায্য না করত, তাহলে সেই চিৎকার করে বাড়ির অপর সবাইকে জাগাতে পারত। কিন্তু সে বাড়ির অপর যাত্রীদের জিজ্ঞেস করেও জেনেছিলাম বাড়ির আর কেউ রাতে সেই ঘর থেকে কোনো রকম শব্দ শুনতে পায়নি। সুতরাং সেই রমণীও ওই হত্যাকাণ্ডের সহায় ছিল। তাছাড়া যদি তাকে কেউ জোর করে তুলে নিয়ে যেত, তাহলেও সে নিশ্চয়ই চিৎকার করত। আর কেউ যদি কৌশলে তাকে অজ্ঞান করে নিয়ে যেত, তাহলে জানলার কাছে ও বাগানে তার পায়ের ছাপ আমি দেখতে পেতাম না। মনে মনে এই স্থির করে আমি পুনরায় নিহত ব্যক্তির কাছে এলাম। বৃদ্ধ আমার পিছন পিছন আসলেন। ঘরে প্রবেশ করে আমি হত ব্যক্তির জিনিসপত্র পরীক্ষা করতে লাগলাম। আগে তার জামা কাপড় দেখলাম, কিন্তু তাতে বিশেষ লাভ কিছুই হলো না। দু এক ফোঁটা রক্তের চিহ্ন ছাড়া তার পোশাকে তেমন আর কিছুই পেলাম না। বাকি জিনিস পরীক্ষা করার জন্য তার ট্রাঙ্ক দেখতে চাইলাম, কিন্তু চাবি পাওয়া গেল না। অগত্যা ট্রাঙ্কটিও ভেঙে ফেলতে হলো। দেখলাম তার মধ্যে দুটি শাড়ি, দুটি নতুন গামছা আর কতগুলো চিঠির কাগজ। 10-12টি খায় ও টিকিট এবং একটা ছোট ক্যাশ বাক্স আছে। বাক্সটা খোলাই ছিল। দেখলাম
তার ভিতরে একটি পয়সাও নেই। যখন দেশ থেকে তীর্থে এসেছিলেন যোগে স্নানের জন্য, তখন তিনি যে খালি হাতে আসেননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি তাই হয়, তাহলে তার টাকা পয়সা কোথায় গেল? বৃদ্ধের মুখে শুনেছিলাম তার স্ত্রীর গায়ে কিছু অলংকার ছিল, বাবুটিরও ঘড়ি, চেন প্রভৃতি ছিল। তাহলে সেসবও কোথায় গেল? নিশ্চয়ই সেই রমণী সব নিয়ে পালিয়ে গেছে। নিহত ব্যক্তির জিনিসপত্র তন্ন তন্ন করে অনুসন্ধান করে আমি ঘরের চারিদিক ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরীক্ষা করার পর আমি ঘরের একটা কোণে একটা মোমবাতির দগ্ধ অবশিষ্ট এবং কয়েকটি আধপোড়া দেশলাইয়ের কাঠি দেখতে পেলাম। তারই কাছে কয়েকটি পোড়া কাগজ চোখে পড়ল। কাগজগুলি অতি সন্তর্পণে তুলে নিয়ে জানলার কাছে গেলাম এবং সেগুলো ভালো করে দেখতে চেষ্টা করলাম, কিন্তু তাতে বিশেষ কিছুই বুঝতে পারলাম না। তবে মনে হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে তার কিছুটা অংশ হয়তো উদ্ধার করা যেতে পারে। ব্রাহ্মণ আমার কাজ দেখে বড় স্তম্ভিত হয়ে গেলেন এবং আমাকে নানান কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আমি তখন ব্রাহ্মণের কোনো কথার উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, এখন আমায় এর আর কোনো কথা জিজ্ঞেস করবেন না। খুব শীঘ্রই এর রহস্য ভেদ করব, তখনই সব জানতে পারবেন। তবে এখন এটুকু জেনে রাখুন, যে স্ত্রীলোকটি ওই ব্যক্তির সাথে এসেছিলেন, যাকে আপনি নিহত ব্যক্তির স্ত্রী বলে জানেন, তিনি মোটি সুবিধার নন। তিনি স্বয়ং অথবা অপর কোনো ব্যক্তির সাহায্যে এই ভীষণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, বলেন কি দারোগা বাবু? মেয়েটির তো বয়স বেশি নয়, তাকে বালিকা বললেও ভুল বলা হয় না। এই তার দ্বারা যে এই ভয়ানক কাজ হতে পারে, তা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আমি বৃদ্ধের কথার কোনো প্রতিবাদ না করে তখনই মৃতদেহটি সরকারি ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। এইসব কাজে বেলা 1টা বেজে গেল। যে ঘরটি বগলাচরণ ভাড়া নিয়েছিলেন, শুনলাম তার পাশের ঘরে নাকি একজন পূর্ববঙ্গের লোক ছিলেন। তিনিও গত রাতেই কালীঘাটে পৌঁছেছেন। ব্রাহ্মণকে জিজ্ঞেস করে আরও জানতে পারলাম যে তার সঙ্গে বগলাচরণের সাক্ষাৎ হয়নি। তিনি তার স্ত্রী, বৃদ্ধ মা ও বিধবা বোনকে নিয়ে গঙ্গা স্নানে এসেছেন। বগলাচরণের ঘরের ঠিক পাশের ঘরে ছিলেন বলে আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করব বলে মনে করেছিলাম, কিন্তু আমাদের সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা বের হয়ে গিয়েছিলেন। আমি মৃতদেহ সেখান থেকে পাঠিয়ে দেওয়ার পর তারা ফিরে আসেন। তিনি আসা মাত্র আমি বৃদ্ধ ব্রাহ্মণকে অনুরোধ করলাম সেই ভদ্রলোককে ডেকে দেওয়ার জন্য। ব্রাহ্মণ সেই কথা মতো তাকে সেখানে ডেকে আনলেন। আমি পুলিশের লোক জানতে পেরে তিনি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে চলে যেতে চাইছিলেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, কিছু কথা জিজ্ঞেস করবার জন্যই আপনাকে এখানে আসতে বলেছি। তিনি আমার কোনো উত্তর দিলেন না। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? আমার নাম সুধীরচন্দ্র মুখোপাধ্যায়। নিবাস? এই আগে পলাশবাড়ি, ঢাকা। বৃদ্ধ ব্রাহ্মণ কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি শশব্যস্ত হয়ে এবার জিজ্ঞেস করলেন, এই কি বললেন? পলাশবাড়ি? আগে হ্যাঁ বাবু, কেন বলেন তো? আমার এহেন কথা এত আশ্চর্য হইলেন কেন? এই ঘরে যে ব্যক্তি ছিলেন তার বাড়িও তো ওই গ্রামেই ছিল। মনে হয় তিনি আপনার পরিচিত হতে পারেন। তা সেই বাবুর নাম কি ছিল? বগলাচরণ মিত্র। কি বগলাচরণ খুন হইছে? কি সব বোনাস! সম্প্রতি তিনি তো দ্বিতীয়বার বিবাহ করিয়াছিলেন। তবে কি তার সঙ্গে যিনি এখানে এসেছিলেন তিনি তার প্রথম স্ত্রী নন? আগে না। অবশ্য আমারও তেমনটাই মনে হয়েছিল। আমি তখন বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনার এরকম সন্দেহের কারণ? এই কারণ বাবুটির সাথে তার স্ত্রীর বয়সের অনেক ফারাক ছিল। ছেলেটির বয়স বছর 40 তো হবেই, কিন্তু মেয়েটির বয়স 17 বছরের বেশি নয়।
তাই তাই মনে করেছিলাম তিনি হয়তো ছেলেটির দ্বিতীয় পক্ষের স্ত্রী হবেন। এই শুনে সুধীরবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তবে কি তার স্ত্রীও এখানে এসেছিলেন নাকি? হ্যাঁ, সেই নিয়েই তো কথা। আচ্ছা, বগলাচরণের সাথে কি আপনার সদ্ভাব ছিল? একদমই। আমাদের দুজনের বাড়ি তো একই পাড়ায়, তাই সদ্ভাব না থাকুনই তো আশ্চর্যের। আমি এই শুনে মনে মনে বড় আনন্দিত হলাম। এতক্ষণে একটা সূত্র পেলাম মনে করে আরেকবার সুধীরবাবুকে জিজ্ঞেস করলাম, তা গত রাতে ওই ঘর থেকে কোনো রকম শব্দ শুনতে পেয়েছিলেন কি? কত রাতে? আগে না বাবু, আমরা সবাই পথশ্রমে খুবই ক্লান্ত হইয়া পড়েছিলাম, যে রাতে সামান্য একটু জলযোগ কইরা ঘুমাইয়া পড়ছিলাম। আর সকালে যখন বাড়িওয়ালা চিৎকার শুনতে পাই, তখনই আমার মনে কেমন একটা সন্দেহ দেখা দেয়। কিন্তু যে কাজের জন্যই এত কষ্ট কইরা এত দূর থাইকাইছি, তাতেই মনোসংযোগ করা উচিত মনে করি। গতকাল যখন কালীঘাটে পৌঁছাই, তখন মা মহামায়া মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল, তাই আর কিছু দর্শন হয় নাই। সেই জন্যই আর সোজা ত্যাগ করি মায়ের মন্দিরে চইলা যাই। কিন্তু দুঃখের বিষয়, তখনও মায়ের মন্দির খোলা হয় নাই। কিছুক্ষণ অপেক্ষা করণের পর মন্দিরের দরজা খোলা হইলে আমিও মায়ের চরণ দর্শন কইরা ধন্য হই। আপনি বগলাচরণের শ্বশুরবাড়ি কোথায় জানেন? তার প্রথম পক্ষের শ্বশুর বাড়ি তো আমাদের গ্রামে, দ্বিতীয় পক্ষের শ্বশুর বাড়ি এই কলকাতা থেকে 6 মাইল দূরে একটা গ্রামে। তা কতদিন আগে বগলাচরণ বাড়ি থেকে রওনা হয়েছিলেন? প্রায় 10 দিন হবে। আপনাদের গ্রাম থেকে কলকাতায় আসতে কদিন লাগে? ও মাত্র 3 দিন, কিন্তু সেরকম চেষ্টা করলে 2 দিনেও সম্ভব, তবে তাতে বড় পরিশ্রম হয়। শুনলাম বগলাচরণ গতকাল বেলা 4টে-5টার সময় এখানে পৌঁছেছিলেন। তা তিনি যদি 10 দিন আগে আপনাদের গ্রাম থেকে রওনা হয়ে থাকেন, তবে তিনি এতদিন কোথায় ছিলেন বলতে পারেন? তার শ্বশুর বাড়িতেই থাকা সম্ভব। কেমন করে জানলেন? না মানে যখন তার স্ত্রী তার সঙ্গে ছিল, তখন তিনি নিশ্চয়ই শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, কারণ দেশে থাকতে তো তিনি একাই যাত্রা করেছিলেন, তার স্ত্রী তো তখন সঙ্গে ছিলেন না। তা তার স্ত্রী কি আপনাদের দেশে কখনো যাননি? হ্যাঁ, গিয়েছিলেন বই কি, কিন্তু সেখানে বেশি দিন তো ছিলেন না। কতবার সেখানে গিয়েছিলেন? মাত্র ওই 2 বার, কিন্তু প্রতিবারই ওই 1 মাসের বেশি ছিলেন না। আচ্ছা, এই কয়দিন হলো বগলাচরণী বিবাহ করেছেন? ওই 2 বছর হইবে। শুনলাম তার স্ত্রীর বয়স প্রায় 17 বছর। তা 2 বছর আগে যদি তাদের বিবাহ হয়ে থাকে, তাহলে বগলাচরণ 15 বছরের একটি যুবতীকে বিবাহ করেছিলেন। আপনার অনুমান যথার্থ। দেশে তার এই স্ত্রীকে দেখে অনেকেই অনেক কথা কয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তার চরিত্র কিরকম কিছু জানেন? যা শুনেছি তা খুব ভয়ঙ্কর। শুনেছি তার দোষের জন্যই তার পিতার মুখ দেখানোর কোনো জো ছিল নি। কন্যার বিবাহ দিতে গেলে পাড়ার অনেকেই অনেক রকম উপহাস করেছিল। হ্যাঁ, সেসব কথা আপনি কি করে জানলেন? কারণ আমি স্বয়ং বরযাত্রী হয়ে গিয়েছিলাম তো এই গ্রামে। গ্রামের লোকেদের কথা শুনে তখন সবাই স্তম্ভিত হইয়া গিয়েছিলাম। তারা সব যেসব কথা বলেছিল সব মুখেও আনতে পারবো না বাবু। কেন? এমন কি কথা যা আপনি আমাকেও বলতে পারবেন না? সেসব অশ্লীল ভাষা বাবু, এসব ভদ্র সন্তান বলতে পারবো নি। তবে আপনি এইটুকু জেনে রাখুন, বগলাচরণের দ্বিতীয় স্ত্রীর চরিত্র কিন্তু তুই জঘন্যই ছিল। বুঝলাম। বেশ, আপনি এবার চলুন আমার সাথে। এই বলে আমি সুধীরবাবুকে সঙ্গে নিয়ে সেই সময় সেই মৃতদেহ যে স্থানে ছিল সেখানে গেলাম। তিনি মৃতদেহ দেখা মাত্রই চিনতে পারলেন এবং বগলাচরণের ঘরে যেসব পোড়া কাগজ পাওয়া গিয়েছিল সেগুলি একত্র করে আমি পকেটে রাখলাম এবং ঘর বন্ধ করে একজন কনস্টেবলকে সেখানে রেখে ব্রাহ্মণের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। আসবার সময় ব্রাহ্মণ আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করলেন। আমিও তাকে বিনীতভাবে সান্ত্বনা দিয়ে সেখান থেকে ফিরে এলাম। যখন থানায় ফিরে এলাম তখন প্রায় বেলা 3টে বেজে গেছে। বলা বাহুল্য, আমার তখনও পর্যন্ত খাওয়া হয়নি, তাই কাপড় ছেড়ে সবার আগে খাওয়া সারলাম। তারপর সেই পোড়া কাগজগুলো নিয়ে
পরীক্ষা করতে বসলাম। ইতিমধ্যে সরকারি ডাক্তারের রিপোর্ট চলে এলো। রিপোর্ট পড়ে দেখলাম যে ছোড়াটি বগলাচরণের বুকে বিদ্ধ ছিল তার আঘাতেই তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। আঘাত এতটাই জোরে করা হয়েছিল যে ছোড়াটি বুকের মাংস ভেদ করে একেবারে হৃৎপিণ্ডে বিঁধে গিয়েছিল। কিন্তু একজন সামান্য নারীর পক্ষে এত জোরে আঘাত সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই কোনো পুরুষ অর্থাৎ ওই তৃতীয় ব্যক্তি এই বগলাচরণকে হত্যা করেছে। কিন্তু সে কে? এবার মেয়েটি যে তাকে সাহায্য করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুতরাং সে যে মেয়েটির পরিচিত তা নিয়েও কোনো সংশয় নেই। তবে এমন লোক কে হতে পারে? নিশ্চয়ই সে মেয়েটির উপপতি। কিন্তু সে বগলাচরণকে হত্যাই বা করল কেন? উপপতি হলেই যে মেয়েটির স্বামীকে হত্যা করতে হবে তার তো কোনো কারণ নেই। বিশেষত যখন সেই স্ত্রীলোক শ্বশুর বাড়িতে যেত না, তখন তার স্বামী থাকলেও বিশেষ ক্ষতি তো কিছুই ছিল না। তবে সে কেন বগলাচরণকে হত্যা করল? এই রহস্যই বড় অদ্ভুত। তখন আমি কনস্টেবলকে বিদায় দিয়ে সেই আধপোড়া কাগজগুলো পরীক্ষা করতে লাগলাম। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক কষ্টে কিছু কিছু করতে পারলাম। আর যা বুঝলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম ওই স্ত্রী লোকটি এই হত্যাকাণ্ডের মূল। সব শুদ্ধ দুটি কাগজ ছিল। একটি একেবারেই পুড়ে গিয়েছিল, সুতরাং তার লেখা কিছুই পড়তে পারলাম না, আর অপরটির অর্ধেকটা পুড়েছিল। অবশিষ্ট অংশের লেখা অতি কষ্টে পড়লাম। পত্রগুলি যে রমণীর ওই তৃতীয় ব্যক্তি অর্থাৎ হত্যাকারীর লেখা সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। যে অংশটুকু পাঠ করতে পারলাম তাতে লেখা ছিল, বাসা আমার জানা আছে, ধারের ঘর ভাড়া পেয়ে ভালোই হয়েছে। আজ রাত 1টার সময় হবে, আমি প্রস্তুত হইনি। তুমি আমায় দিয়েছিলে উদ্ধার হবে ছোড়াটি। কিন্তু তুমি যা বলছো কারণ যদি টাকা না পাওয়া নরহত্যা করে লাভ, শ্বশুরবাড়ি ঘর করবে না, ক্ষতি হবে না, এক গাছি দড়ি, খুব গোপনে ঘুমোলে দড়ি ঝুলিয়ে ঘরে যাব, ভুলো না তোমার সুধাংশু। পত্রের এই অর্ধেক অংশ পাঠ করে আমি অনেকটাই বুঝতে পারলাম, কিন্তু কি করে অবশিষ্ট অংশ পাবো তার চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ ভেবেও কোনো উপায় বের করতে পারলাম না। পত্রটির এইটুকু অংশই বারবার পাঠ করলাম। ভাবলাম, এই সুধাংশু যে বগলাচরণকে হত্যা করেছে তাতে কিছু মাত্র সন্দেহ নেই, কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে? সুধীরবাবুর মুখে যা শুনেছি তাতে সেই মেয়েটির বাপের বাড়ি কোনো এক গ্রামে, কিন্তু এই গ্রাম তো আর খুব ছোট জায়গা নয়। বিশেষত যখন সেই মেয়ের নাম আমার জানা নেই, তখন তার সন্ধান কিভাবেই বা করা যাবে? এবার মেয়েটির নাম জানলেও তাকে সহজে খুঁজে বের করা সম্ভব ছিল না, আর এখানে তো তার নামটাও জানা নেই। তারপরেই মনে হলো সেই রমণী যেখানে থাকে সুধাংশুর বাড়িও তার কাছাকাছি হবে, এই বিষয়ে সন্দেহ নেই। এদের ব্যাপার স্যাপার দেখে বোঝা যাচ্ছে এদের অবৈধ প্রণয় এক আধ দিনে নয়, বহুদিন ধরে তারা এই সম্পর্কে লিপ্ত আছে। যদি সুধাংশুর বাড়ি এর বাড়ি থেকে বেশি দূরে হতো তাহলে তাদের এই সম্পর্ক অনেক আগেই কোনো না কোনো লোকের মাধ্যমে জানাজানি হয়ে যেত। তাহলে তারা এত সাহসের সাথে এই ভয়ানক কাজে লিপ্ত হতে পারতো না। এইসব ভেবে আর একবার সুধীরবাবুর সাথে সাক্ষাৎ করবার ইচ্ছে হলো। তখন বেলা প্রায় শেষ হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। তার সে তেজ, সেই উগ্রমূর্তি আর তখন নেই। পাখিরাও দিনের শেষে নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে।
আমি আর কাল বিলম্ব না করে তখনই সেই বাড়িতে উপস্থিত হয়ে সুধীরবাবুর ঘরে গেলাম। কিন্তু সুধীরবাবু তখন সেখানে ছিলেন না, মন্দিরে আরতি দেখতে গিয়েছিলেন। শীতকাল না হলেও বেশ ঠান্ডা পড়ে গেছে, বেলাটাও ছোট হয়ে এসেছে। শুনলাম রাত্রি 8টার পর মা মহামায়ার আরতি হয়ে থাকে, আর তখন বাজে রাত 7:30। আরও প্রায় 1 ঘন্টা কি করে কাটাবো তাই চিন্তা করছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুধীরবাবু সপরিবারে বাসায় ফিরে আসলেন। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কি দারোগা বাবু, হত্যাকারীর কোনো সন্ধান পাইলেন? খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আশা করি। এখন আপনার কাছে দুটো কথা জিজ্ঞেস করতে এসেছি। আমার কাছে? বলেন কি, কি কথা জানতে চান বলেন, আমার জানা থাকলেই অবশ্যই বলবো। আপনি তখন বলেছিলেন যে আপনি বগলাচরণের দ্বিতীয় পক্ষের শ্বশুর বাড়ি চেনেন, তা কোনোভাবে কি আমাকে বাড়িটা দেখিয়ে দিতে পারেন? যদি আমার কাজের কোনো ব্যাঘাত না হয় তাহলে আমি তো অনায়াসেই আপনার সঙ্গে যেতে পারি। তবে কাল পুণ্য স্নানে যোগ আছে। যে কাজের জন্য এত পরিশ্রম করে এত পথ পাড়ি দিয়ে এলাম, আগে সেই কাজ সম্পূর্ণ করিনি। স্নান সেরে মায়ের পূজা দিয়ে খাওন দাওনের পর আমি আপনার সাথে যেতে পারি। আমাকে বাধ্য হয়ে যোগের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো। যোগের পরের দিন সুধীরবাবুকে নিয়ে আমি সেই গ্রামে গেলাম। সুধীরবাবু আমাকে বগলাচরণের শ্বশুর বাড়ি দেখিয়ে দিলেন। সেখানে অনুসন্ধান করে জানতে পারলাম যে কয়েকদিন আগে বগলাচরণ সেখানে এসেছিলেন। তিনি তার শ্বশুর বাড়িতে কয়েকদিন কাটিয়ে তারপর তার স্ত্রীকে নিয়ে কালীঘাট গেছেন। সেখান থেকে যোগে পুণ্য স্নান সেরে তার স্ত্রীকে নিয়ে নিজের দেশে ফিরে যাবেন। সেই গ্রামে গোপনে অনুসন্ধান করে আরও কিছু জানতে পারলাম যে বগলাচরণের স্ত্রী নাকি অত্যন্ত দুশ্চরিত্রা। তার চরিত্রের কথা এই গ্রামে আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানেন। সুধাংশু নামে এক দুশ্চরিত্র যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের জন্য একরকম পাগল বললেও হয়। আরও জানতে পারলাম যেদিন থেকে বগলাচরণ তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন সেদিন থেকে সুধাংশুকেও এই গ্রামে কোথাও কেউ দেখেনি। এই সব জানতে পেরে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। এখন বেশ বুঝতে পারলাম বগলাচরণের হত্যাকারী তার নিজের স্ত্রী ও সুধাংশু শেখর ছাড়া আর অপর কেউ নয়। এখন ওদের খুঁজে বের করতে পারলে এই মোকদ্দমার কিনারা হতে আর বাকি থাকবে না। কিন্তু কিভাবে ওদের ধরতে পারব? মনে মনে তারই চিন্তা করতে লাগলাম। আমার মনে হলো এমন অবস্থায় ওই স্ত্রী লোকটিকে নিয়ে সুধাংশুর কলকাতায় থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কলকাতায় লুকিয়ে থাকা যেমন সহজ সেরকম আর অন্য কোনো স্থানে নয়। কারণ এখানে এক ব্যক্তি অপর ব্যক্তির কোনো খোঁজ রাখে না, রাখার চেষ্টাও করে না। সকলে নিজে নিয়েই ব্যস্ত থাকে। মনে মনে এই কথা ভেবে তাদের অনুসন্ধানের জন্য আমি কলকাতায় ফিরে এলাম। কলকাতার সব স্থানে অনুসন্ধান করতে করতে একদিন জানতে পারলাম যে কলকাতায় একজন কুখ্যাত ব্যক্তির উপপত্নীর একটি পাকা বাড়ি আছে। কয়েকদিন হলো সেখানে কোথা থেকে একজন লোক একটি স্ত্রী লোককে নিয়ে উঠেছে। ওপরের একখানি ঘরে তারা থাকে, আর সেই ঘরের দরজা প্রায় খোলাই হয় না, ফলে অন্য কেউ তাদের দেখতেও পায় না। এই বাড়ির উপরে 2টি মাত্র ঘর। একটিতে সেই বদমাইশের উপপত্নী বাস করে, আর অপরটিতে আগন্তুকেরা। আর নিচের ঘরে কোনো লোক থাকে না, ওটা রান্নার জন্য ব্যবহার করা হয়। এই বাড়ির ভিতরে লোক পাঠিয়ে আগন্তুকের সন্ধান করবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কৃতকার্য হতে পারলাম না। একবার ভাবলাম সরাসরি ওই বাড়িতে প্রবেশ করে দেখি যে কারা ওখানে বাস করছে। আবার ভাবলাম যার বাড়িতে প্রবেশ করব সে নিজে একজন কুখ্যাত লোক। তার বাড়িতে প্রবেশ করে যদি কাউকে না পাই তাহলে সে নানান রকম গোলযোগ সৃষ্টি হতে পারে। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওই বাড়ির অনুসন্ধান করবার জন্য সার্চ ওয়ারেন্ট বের করার চেষ্টা করি তাহলে সেই কথা রাষ্ট্র হয়ে যাবে।
আর যদি তারা কোনোভাবে তা জানতে পারে তাহলে আর তাদের কোনোভাবেই ধরা যাবে না। মনে মনে এই সব ভেবে ওই বাড়ির ভিতর প্রবেশ করার একটা উপায় স্থির করলাম। ভাবলাম এতেও যদি কৃতকার্য না হতে পারি তাহলে পরিণাম যাই হোক, প্রকাশ্যভাবেই ওই বাড়িতে প্রবেশ করব। মনে মনে এমন স্থির করে একজন পুলিশ কর্মচারীর সাহায্যে একজন বুদ্ধিমতী চালাক বারবনিতা অর্থাৎ বাইজিকে বিশেষভাবে জোগাড় করলাম। তাকে কিছু অর্থ দিয়ে যা যা করতে হয় তা ভালোভাবে বুঝিয়ে দিলাম। সে আমার সমস্ত প্রস্তাবে সম্মত হলে তাকে নিয়ে আমি ছদ্মবেশে গাড়ি করে সেই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। কয়েকজন কনস্টেবলকে ওই বাড়ির কাছাকাছি এমনভাবে লুকিয়ে থাকতে বললাম যাতে প্রয়োজন হলে তারা আমাদের সাহায্য করতে পারে। রাত তখন প্রায় 10টা বেজে গিয়েছিল। গাড়ি থেকে নেমে আমি বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে অপরিচিত লোক দেখে সেই বদমাইশ লোকটি আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, এখানে কি মনে করে মশাই? হ্যাঁ, আমি একটু হেসে উত্তর দিলাম, আমি বড় বিপদে পড়ে এসেছি আসলে। একজন যুবতীকে তার বাবার বাড়ি থেকে বের করে এনেছি, কিন্তু এই এত রাতে কোথাও আর বাসের উপযোগী স্থান পাচ্ছি না। যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে আজকে রাত্রিটা কোনোভাবে কাটিয়ে দিতে পারি আর কি। আগে যেন থাকলে আগেই বাড়ি সব ঠিক করে রাখতে পারতাম, কিন্তু মেয়েটি যে আজই আমার সঙ্গে আসবে তা আমার আসলে আগে জানা ছিল না। মানে যদি এক রাত্রির টাকা হয় তাহলে 10 টাকার কমে হবে না, এই বলে দিলাম। তা মেয়ে মানুষ থাকতে পারে সেরকম ব্যবস্থা আছে তো? নিশ্চয়ই আছে, নইলে এত টাকা চাইবো কেন? আপনি সেই ঘর থেকে আসবেন, চলুন। আর হ্যাঁ, সে ঘরে আরও একজন ভদ্রমহিলা আছেন, দুজনে কিন্তু এক করে থাকতে হবে, আগে থেকে বলে দিলাম। সে তো খুব উত্তম কথা। আমার বরং সৌভাগ্য যে এখানে আরেকটি মেয়ে মানুষ আছে। তবে চলুন একবার ঘরটা দেখে আসি। ঠিক এই সময়ে সেখানে আর একজন লোক এসে উপস্থিত হলো। সে বলল, ওই ঘরে অন্য কোনো মহিলার জায়গা হবে না, আগে থেকে বলে দিচ্ছি। আমি যখন আগে টাকা দিয়েছি তখন সে ঘর আমার বিনা অনুমতিতে তোমরা অন্য কোনো লোককে সে ঘরে থাকতে দিচ্ছ কেন? হ্যাঁ, লোকটির কথা শুনে সে হেসে উঠল, বলল, আরে সুধাংশু বাবু, আপনার জন্য কি আমার লোকসান করব? ইনিও আমাদের কাস্টমার, এক রাতের জন্য 10 টাকা দিতে রাজি হয়েছে। আমি বাধা দিয়ে বললাম, 10 টাকা কেন? যদি আমি আজ রাতটা নিরাপদে কাটাতে পারি, আপনার মেয়ের বাড়ির লোক যদি এখানে এসে উৎপাত না করে, তাহলে আপনাকে 20 টাকা অবধি দিতে রাজি আছে। হ্যাঁ। আমার কথায় বাড়িওয়ালা অত্যন্ত আনন্দিত হয়ে বলল, আরে আপনার কোনো চিন্তা নেই, আমি সমস্ত রাত জেগে বসে থাকবো এখন থেকে। এখান থেকে এই বাঘের গুহা থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া কার সাধ্য? আশ্রয় যখন দিয়েছি তখন আপনি নিশ্চিন্তে বাস করতে পারেন। তবে শুধু এই টাকাটা এটা অগ্রিম দিতে হবে তো? বেশ বেশ, এই তো বেশ 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 বেশ। আমি এই বলে তখনই পকেট থেকে দুটো 10 টাকার নোট বের করে তার হাতে দিলাম। বাড়িওয়ালা টাকা পেয়ে সুধাংশুর দিকে চেয়ে বলল, সুধাংশু বাবু, দুজনেই তো স্ত্রী লোক, তাতে এতে তোমার কিছু ক্ষতি হবে না, কিন্তু আমার এক রাতে কিছু লাভ হবে কি? হ্যাঁ। সুধাংশু আর কোনো কথা বলল না। বাড়িওয়ালা আমাকে সেই ঘর দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেখি অতি সুন্দরী এক যুবতী সেই ঘরে বসে আছে। আমাদের সঙ্গে সুধাংশুও গিয়েছিল সেখানে। মেয়েটিকে সে বলল, তোমার আবার আরেকজন সঙ্গী নিয়ে এসেছে। বাড়িওয়ালার ইচ্ছা আজ রাতে তোমরা দুজনে এই ঘরেই থাকো। যেমন দেখছি আমাদের কালই এখান থেকে চলে যেতে হবে, বুঝলে? মেয়েটি শশব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমার আমার বাপের বাড়ি কিংবা পলাশ বাড়ি ছাড়া তো। আচ্ছা, যাই হোক, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আরে না না না, তোমাকে আর বগলাচরণের বাড়িতে যেতে হবে না। তাছাড়া তোমার স্বামী যখন মরে গেছে তখন আর ভয়ের কারণ কি? মনে হলো এই কথায় মেয়েটি শান্ত হলো। আমি ঘর দেখে পুনরায় বাইরে আসলাম এবং গাড়ির ভিতর থেকে সেই যুবতীর হাত ধরে নামিয়ে তাকে সঙ্গে নিয়ে আবার সেই ঘরে গেলাম। আমার সঙ্গিনীটি খুবই বুদ্ধিমতী ছিল। তাকে যেমন বললাম সে সেইভাবে কাজ করতে লাগলো। তার ফলে সবাই আমার কথায় বিশ্বাস করল। কারোর মনে কোনো রকম সন্দেহ হলো না। মেয়েটিকে সে ঘরে রেখে আমি একবার বাড়ির চারদিকে লক্ষ্য করলাম।
দেখলাম দুজন রমণী, সুধাংশু, বাড়িওয়ালা ও তার উপপত্নী ছাড়া আর কোনো লোক সেখানে নেই। এবার বাইরে যেসব কর্মচারী আমার আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আমার সংকেত পাওয়া মাত্র তারা সকলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর সেই সঙ্গে সেই স্বামী খাতিনী স্ত্রীলোক ও তার সঙ্গী সুধাংশু ধরা পড়ল। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছেন সুধাংশুবাবু, তবে এবার আপনার পাতা ফাঁদে আপনি পা দিলেন। কনস্টেবল, এদের নিয়ে যাও। তারপর আর কি, ওদের বিরুদ্ধে যেসব প্রমাণ সংগ্রহ করা হয়েছিল তাতে তারা বিনা দণ্ডে নিষ্কৃতি পেল না। বিচারে দুজনেরই যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা শোনানো হল এবং চিরকালের জন্য নির্বাসনে পাঠানো হলো। আর যে যে ব্যক্তি আমার এই কাজে সাহায্য করেছিলেন তাদের প্রত্যেককেই গভর্নমেন্টের তরফ থেকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হলো। এইভাবেই এই মোকদ্দমার কিনারা হলো এবং দোষীদের সাজা হলো। শুনলেন আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা স্ত্রী না রাক্ষসী গল্প অবলম্বনে কালীঘাটে খুন। আজকের গল্পে প্রিয়নাথ, সুধীর ও বদমাইশ লোকের চরিত্রে শুভ, হত্যাকারী স্ত্রীলোকের চরিত্রে সমৃদ্ধি, সদানন্দের চরিত্রে সাংখ্য এবং সুধাংশুর চরিত্রে অগ্নিশ্বর। গল্পের ভাষান্তরে দেবস্মিতা, পোস্টার ডিজাইনে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্ট করেও জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।